ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। ফিটিং টুলসের অন্তর্গত যে কাটিং টুলস আছে সেই কাটিং টুলসের মধ্যে পড়ছে হ্যাকসো। এটাকে বলা হয় হ্যাকসো। এই হ্যাকসোর সাহায্যে কি করা হয়? মেনলি ইট ইজ ইউজ ফর কাটিং দ্য মেটেরিয়াল। কোনো মেটেরিয়ালকে যখন আমার কাটার দরকার হয় বা পার্টিং অফ করার দরকার হয় তখন আমার এই হ্যাকসোয়িং প্রসেসটা করি উইথ দ্য হেল্প অফ হ্যাকসো। তা এই হ্যাকসোর মেনলি এটাকে বলা হয় হ্যাকসো ফ্রেম, এটাকে বলা হয় হ্যাকসো ব্লেড। এই হ্যাকসো ফ্রেমের মধ্যে হ্যাকসো ব্লেডটা ইনসার্ট করা হয় এবং এটাকে ফিটিংস করানো হয়। ঠিক আছে? তা হ্যাকসো বিভিন্ন ধরনের হয়, সলিড ফ্রেম হয়, টিউবুলার ফর্ম হয়, আবার অ্যাডজাস্টেবল ফ্রেম হয়, বিভিন্ন ধরনের ফ্রেমের হয়। তা এখানে যে হ্যাকসোটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রেম। এই পার্টটাকে বলছে ফ্রেম, এই পার্টটাকে বলছে ব্লেড। কেন এটাকে অ্যাডজাস্টেবল বলা হচ্ছে? দেখো এখানে যে একটা হ্যাকসো ব্লেড দেখতে পাচ্ছ, এই ব্লেডটা কিন্তু নর্মালি 300 মিলিমিটার আছে লেন্থ। অর্থাৎ এই যে ব্লেডের এই যে দুটো হোল দেখতে পাচ্ছ, এই হোলের থেকে এই হোলের যে ডিস্টেন্সটা আছে সেটাই কিন্তু হ্যাকসো ব্লেডের লেন্থ। এই লেন্থটা 300 মিলিমিটার আছে, এটা 250 মিলিমিটারও হতে পারে। আমি অ্যাডজাস্টেবল ফ্রেমের বিশেষত্ব হচ্ছে এটা বিউটি হচ্ছে এটাই, এই অ্যাডজাস্টেবল ফ্রেমে তুমি 250 মিলিমিটার বা 300 মিলিমিটারের ব্লেডও তুমি হোল্ড করতে পারো। কিন্তু ইন কেস অফ সলিড ফ্রেমও আছে, আরেক ধরনের ফ্রেম আছে, সেই সলিড ফ্রেমে কিন্তু ওটা ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ 250 মিলিমিটার যদি কোনো একটা ব্লেডকে হোল্ড করতে হয় তাহলে সেই ফ্রেমেই তোমাকে 250 মিলিমিটারটা ইউজ করতে হবে। আবার 300 মিলিমিটারের যে ফ্রেম আছে সেটা আবার আলাদা, সেটা অনলি 300 মিলিমিটারের হ্যাকসো ব্লেডই হোল্ড করা যাবে। কিন্তু বাট ইন কেস অফ অ্যাডজাস্টেবলের ক্ষেত্রে আমি এই একটা অ্যাডজাস্টেবল ফ্রেমের মধ্যে আমি 250 এবং 300 মিলিমিটার আমি হ্যাকসো ব্লেডকে সেট করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা নর্মালি ফিটিং শপে আমরা এই অ্যাডজাস্টেবল ফ্রেমটাই ইউজ করি। তা এই যে ইউজ করবে, এখানে একটা উইং নাট আছে দেখতে পাচ্ছ, এটাকে লুজ করলে হ্যাকসো ব্লেডটা খুলে যাবে, আমি খুলে ফেলতে পারি। আবার এটাকে টাইট করলে এই হ্যাকসো ব্লেডটা কিন্তু মধ্যে টেনশন চলে আসবে। অর্থাৎ এই হ্যাকসো ব্লেডটা যখন তুমি দিয়ে কোনো মেটাল কাটিং করবে, এরকমভাবে যখন একটা মেটালকে কাটিং করবে ভাইসে মেটালটা বেঁধে, তখন যদি এটা লুজ হয় তাহলে কিন্তু প্রপার কাটিং অ্যাকশন তৈরি হবে না, অর্থাৎ যে কোনো মুহূর্তে ব্লেডটা ভেঙে যেতে পারে। সেই জন্য এই উইং নাট দিয়ে এটাকে যত আমি ক্লকওয়াইজ মুভমেন্ট করব, হ্যাকসো ব্লেডের মধ্যে একটা টেনশন তৈরি হয়ে যাবে এবং এটা টাইট ফিটিং হয়ে যাবে। ক্লিয়ার? এইবার এই হ্যাকসো ব্লেডের মেনলি এই হ্যাকসোর সাহায্যে আমরা যে হ্যাকসোয়িং করি, হ্যাকসোয়িং একটা অপারেশন উইথ দ্য হেল্প অফ হ্যাকসো। হ্যাকসোর মধ্যে এটা হ্যাকসো ফ্রেম, এটা হ্যাকসো ব্লেড। দেখতে পাচ্ছ যে এই যে হ্যাকসো ব্লেডের এর স্পেসিফিকেশান আছে। কি স্পেসিফিকেশান আছে? এর হচ্ছে এর হ্যাকসো ব্লেডের লেন্থটা কত সেটা একটা স্পেসিফিকেশান, অর্থাৎ হ্যাকসো ব্লেডটা কতটা 250 মিলিমিটার লেন্থ না 300 মিলিমিটার লেন্থ, অর্থাৎ এই পিন টু পিন ডিস্টেন্সটা কত সেটা আমি হ্যাকসো ব্লেডের স্পেসিফিকেশানের মধ্যে পড়ে। আর একটা স্পেসিফিকেশান কি করে, এর টিপিআই লেখা থাকে। টিপিআই লেখা থাকে কত টিপিআই, অর্থাৎ থ্রেড পার ইঞ্চ, বা ইংলিশ সিস্টেমে বলা হয় থ্রেড পার ইঞ্চ, আর মেট্রিক সিস্টেমে অনলি পিচ দেওয়া থাকে। অর্থাৎ পিচ মতলব কি, একটা এই হ্যাকসোর যে এই কাটিং পয়েন্ট আছে, এই কাটিং পয়েন্ট থেকে নিয়ারেস্ট আরটা যে কাটিং পয়েন্ট, এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকেই বলা হয় পিচ। তুমি দেখতেই পাচ্ছ একটা হ্যাকসো ব্লেডের, ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা কসপো কোম্পানির সুপারের একটা ব্লেড আছে, দেখো 12.5 মিলিমিটার অ্যান্ড 0.58 মিলিমিটার। 0.5 হচ্ছে এর পিচ কিন্তু, ঠিক আছে? আর 12.5 মিলিমিটার কিন্তু উইডথ আছে। এবার এর লেন্থটা এখানে দেওয়া নেই। তাহলে এই হলো হ্যাকসো ব্লেডের স্পেসিফিকেশান। এই হ্যাকসো ব্লেডের সাহায্যে আমরা হ্যাকসোয়িং অপারেশন তোমাদেরকে দেখাবো। তার আগে আর একটা কথা বলি, হ্যাকসো ব্লেডের আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে। দেখো এই হ্যাকসো ব্লেডটা যে দেখতে পাচ্ছ, এই হ্যাকসো ব্লেডের খুব ভালো করে লক্ষ্য করো, এই যে কাটিং পয়েন্টগুলো আছে এটা কিন্তু ওয়েভি আছে, এটাকে ওয়েভি সেট বলা হয়। দেখো যেরকম জলের ঢেউয়ের মধ্যে যেরকম একটা ওয়েভি আসে, একটা ঢিল যদি ফেলো জলের মধ্যে, ঢিল ফেলার পর জলের মধ্যে কিন্তু একটা এরকম ওয়েভি ভাব চলে আসে, তরঙ্গ দেখতে পাবে। সেরকমই কিন্তু হ্যাকসো ব্লেডের এই জায়গাটা একটা ওয়েভি ফর্ম আছে, এটা দেওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে। আবার কিছু কিছু টিথ আছে, দেখো এটা কিন্তু স্ট্যাগার্ড টিথ আছে, একটা টিথ এইদিকে আর একটা টিথ কিন্তু এদিকে, আবার একটা টিথ এদিকে আর একটা টিথ এদিকে, অর্থাৎ এরকম ডিরেকশনে থাকে টিথটা। এটা নর্মালি দেওয়া হয় কখন, যখন তুমি কোনো একটা মেটেরিয়ালকে যখন সয়িং অপারেশন করছো তখন তোমার চিপ ক্লিয়ারেন্সের জন্য এটা দেওয়া হয়। অর্থাৎ যখন সয়িং অপারেশন করছো তখন এই টিথ দিয়ে যখন মেটালটা কাটা হলো, টিথ দিয়ে এই টিথটা তো মেটালটাকে কেটে কেটে ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢোকার পর এই
এই যে ওয়ালটা আছে এই ওয়ালটা যাতে মেটালের সাথে ফ্রিকশন না হয়। টু অ্যাভয়েড ফ্রিকশন এই টিথের প্রোফাইলটা কোনো সময় স্ট্যাগার্ড দেওয়া হয়, কোনো সময় ওয়েভি দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমি স্মুথ কাটিং অ্যাকশন পেয়ে যাব। এইবার নর্মালি এই ওয়েভি যে সেটটা থাকে 100 ব্লেডের, অর্থাৎ ওয়েভি সেটটা কোন ব্লেডের ক্ষেত্রে দেওয়া হয়, অর্থাৎ যেই ব্লেডগুলো খুব ফাইন ব্লেড আছে, যার পিচ হচ্ছে 0.8 মিলিমিটার আছে, সেক্ষেত্রে ওয়েভি সেট ইউজ করা হয়। আবার যার টিথ পিচ মোর দ্যান 1 মিলিমিটার, ওভার 1 মিলিমিটার, 1.8 মিলিমিটার বা 1 মিলিমিটার, সেক্ষেত্রে আমার স্ট্যাগার টিথ আমরা নর্মালি ইউজ করি, অর্থাৎ টিথের প্রোফাইলটা এরকম জিগজ্যাগ থাকে। ক্লিয়ার? এরকমভাবে ফাইল করব, অর্থাৎ এরকম ডিরেকশানে থাকে, এই ডিরেকশানে, অর্থাৎ টিথটা এরকম থাকে, ফাইলিং করছি, মেটালটা কাটছে, কাটার পর যাতে এই ওয়ালটা যাতে মেটালের সাথে টাচ না হয়ে যায়। যদি টাচ হয়ে যায় ফ্রিকশন বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে, যে কোনো মুহূর্তে ব্লেডটা ভেঙে যেতে পারে, ঠিক আছে? তা আমরা হ্যাকসো ব্লেডটা বিভিন্ন ধরনের দেখলাম, এর বিভিন্ন পার্টস দেখলাম, স্পেসিফিকেশন দেখলাম। তো আমরা এখন একটু তোমাদের সামনে হ্যাকসোয়িং করে দেখাবো কিভাবে হ্যাকসো প্রসেস করতে হবে। তাহলে আমি হ্যাকসোয়িং প্রসেস দেখাবো উইথ দ্য হেল্প অফ হ্যাকসো। তো জবটা যেই জায়গাটা আমি হ্যাকসো করবো সেই জায়গাটা একটু মার্কিং করে নিচ্ছি আমি। মার্কিং না করলে কি হবে, হ্যাকসো যখন করতে থাকবো তখন লাইনটা বেঁকে যেতে পারে, যে কোনোভাবেই হোক। তো প্রথমে আমি স্ক্রাইবার দিয়ে ট্রাই স্কোয়ারটাকে রাখলাম এর উপর। এবার জবটাকে আমি মার্কিং করে নেব ট্রাই স্ক্রাইবারের সাহায্যে। লাইনটা হয়ে গেল। এবার জবটাকে হোল্ড করলাম, ধরে ট্রাই স্কোয়ার দিয়ে লাইনটাকে 90 ডিগ্রি আছে কিনা দেখে নিতে হবে। যদি না থাকে সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটাকে মেরে 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 লাইনটাকে সোজা করতে হবে, এদিকে বাড়ি মেরে বা এখানে বাড়ি মেরে। তা দেখতে পাচ্ছি যে ব্লেডের সাথে লাইনটা কোইনসাইডই আছে। এবারে আমি ফাইনাল টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পর এই লাইনটাকে আবার এখানে প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট হয়ে গেল। এবার আমি সয়িং করব। ট্রাই স্কোয়ারটাকে রেখে নিলাম এর উপর, রেখে পয়েন্ট আউটটা করে নিলাম যাতে স্লিপ খেয়ে না যায়। এই যে আমি সয়িংটা করলাম, দেখো সয়িংয়ে যে মার্কিং লাইনটা করেছি, সয়িং কিন্তু সবসময় মার্কিং লাইন থেকে একটু বাইরের দিকে রাখতে হবে, অর্থাৎ জবের যা অ্যাকচুয়াল সাইজ হওয়া উচিত, সয়িংয়ে যেটা সয়িং করব সেটা কিন্তু একটু ওভার সাইজ হতে হবে। তার কারণ হচ্ছে আফটার সয়িং এই যেটুকু এক্সট্রা মেটেরিয়াল আছে সেটা ফাইলিং করে আমি ফিনিশ করব। তাহলে দেখতে পাচ্ছ যে মার্কিং লাইনটা দেওয়া রয়েছে, তার বাইরে আমরা সয়িং করা হয়েছে। তাহলে আমরা দেখলাম কিভাবে সয়িং অপারেশন করা হয়। দেখো আমি কিভাবে সয়িং করেছি এবং এই লাইনটা পুরো স্ট্রেট লাইন হয়েছে। সয়িংটা যদি বেঁকে যায় তাহলে কিন্তু জবটা এরর চলে আসবে। তার কারণ হচ্ছে সয়িং যদি বেঁকে যায়, অর্থাৎ জবের মার্কিং লাইনের ভিতর ঢুকে যায়, তাহলে কিন্তু জবের সাইজ ছোট হয়ে যাবে। সেই জন্য সয়িংটা সবসময় লাইনের বাইরে করতে হয়, ঠিক আছে? তা পরবর্তীকালে আমি অনেক প্র্যাকটিক্যাল তোমাদের নিয়ে আসবো কীভাবে সয়িং করা হয়। জবের মধ্যেই সয়িং অপারেশন আছে, ফাইলিং অপারেশন আছে, ড্রিলিং অপারেশন আছে, সব কিছু দেখতে পাবে। সঙ্গে আমার সাথে থেকো, ঠিক আছে? তা পরবর্তী টপিক আমি যেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, সেটা চিজেলিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।